তো নিয়ে চলে আসলাম রিশফা গল্প সিজন 2 পার্ট 4। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পে যাওয়া যাক। স্যার, আমি রিশফা, আমাকে সাহায্য করেন প্লিজ। রিশফা, তুমি কিভাবে আমাকে কল করলে? তুমি তো চলে গিয়েছিলে সব সময়ের জন্য, কি হয়েছে আবার? গালিব স্যার অবাক হয়ে কথাগুলো বলল। আমি বললাম, স্যার আপনি যে রিশফা ভাবছেন আমি সে না, তবে সে আমার সামনে আছে, এই মুহূর্তে আপনাকে খুব দরকার। রিশফা বিপদে পড়েছে। হোস্টেলের ঠিকানা দিয়ে বললাম এখানে চলে আসেন যত তাড়াতাড়ি পারেন। গালিব স্যার বলল, ঠিক আছে আমি এখনই আসছি, হোস্টেলের সামনে এসে কল দিচ্ছি। আমি ফোন রেখে ফাজলামো করে রিশফাকে বললাম, বাহ, এমন স্যার কয়জনের কপালে জুটে। আমার মনে হয় তুমি বেঁচে থাকলে সে তোমাকে কখনোই হারাতে দিত না, সে হয়তো তোমাকে ভালোবাসে। রিশফা বলল, কি যে বলেন না আপু, তবে ওনাকে আমার খুব ভালো লাগে। বিশেষ করে ওনার একটা থিওরি আছে, কাউকে তোমার কষ্ট বুঝতে দিও না, এসে উড়িয়ে দাও যদি ভালো থাকতে চাও। ও আচ্ছা, তাহলে তো মানুষটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, সে না আসা পর্যন্ত আমরা এখন কি করব? এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি আমার জন্য অন্য কোনো দায়িত্ব আছে? রিশফা কিছু বলতে যাবে এমন সময় বিকট একটা শব্দ হলো। শব্দটা কোন দিক থেকে এলো বুঝতে পারলাম না। হঠাৎ রিশফা বলল, আপু আমার কেমন যেন লাগছে। তাকিয়ে দেখলাম রিশফা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি গিয়ে রিশফাকে ধরার চেষ্টা করলাম, কিন্তু সে অস্পর্শনীয় আলোর মতো। আমি বললাম, রিশফা কি হচ্ছে এটা? তুমি অদৃশ্য হয়ে যাচ্ছ কেন? কোথায় যাচ্ছ তুমি? রিশফা কোনো মতে বলল, আমি জানি না আপু কি হচ্ছে, স্যার আসলে তাকে সবকিছু বলবেন। এটা বলে রিশফা কোথায় যেন হারিয়ে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি হলো এটা? আমি রুমে চলে আসলাম, ভাবছি কি করা যায় এখন। হঠাৎ সে আলিসা আপু এসে আমাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি হলো আপু? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আলিসা আপু খুব রাগী দৃষ্টিতে আমার দিকে তেড়ে এসে বলল, তুই ছোট মানুষ, এসবে কেন জড়াতে গেলি? তোর কি মৃত্যুর ভয় নেই? আরে আলিসা আপু এসব কিভাবে জানলো? আমি কিছু না বুঝার ভান করে বললাম, কি বলছেন আপু? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার সে এসে আমার গলা চেপে ধরে বলল, প্রথম দিন ভেবেছিলাম তুই ভুল করে চলে গিয়েছিস, তাই ছেড়ে দিয়েছি কিছু না বলে। এবার আর ছাড়বো না। রিশফাকে অনুসরণ করা বন্ধ কর, না হলে ওর সাথে তুইও ধ্বংস হয়ে যাবি। এই বলে এসে রুম থেকে জোরে হেঁটে বের হয়ে গেল। আমি যেন আকাশ থেকে পড়লাম। আলিসা আপু এগুলো জানলো কিভাবে? কিছুই মাথায় ঢুকছে না। এর মাঝেই আমার ফোন বেজে উঠলো। দেখলাম গালিব স্যার কল করেছে। আমি নিজেকে সামলে নিয়ে ফোন রিসিভ করে বললাম, স্যার আপনি কোথায়? আর কতক্ষণ লাগবে আসতে? স্যার বলল, আমি তোমাদের হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছি, আপনি এসে দেখা করবেন নাকি আমি বোরকা পরে ভিতরে আসবো? আমি একটা হাসি দিয়ে বললাম, আমি আসছি স্যার, একটু অপেক্ষা করেন। গিয়ে দেখলাম উনি রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে আছে। আমি এদিক ওদিক না তাকিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য হাঁটা দিলাম। হঠাৎ দেখলাম একটা প্রাইভেট কার এসে আমার সামনে এসে কষে ব্রেক করলো। আমি চোখ বন্ধ করে কান চেপে ধরে জোরে চিৎকার দিলাম। একটুর জন্য বেঁচে গেলাম। গাড়ি থেকে ড্রাইভার কল্লা বের করে বলল, মরতে চাইলে বড় গাড়ির নিচে গিয়ে মরেন, আমার গাড়ির সামনে আসছেন কেন? অন্য সময় হলে ড্রাইভারের সাথে ঝগড়া করতাম, কিন্তু এখন তারা আছে আমার, আর এমনিতেও দোষটা আমারই। আমি এদিক ওদিক না দেখে পার হচ্ছিলাম। আমি গিয়ে স্যারকে সালাম দিলে তিনি উত্তর দিয়ে বললেন, রিশফা কোথায়? তারপর আমি তাকে সবকিছু খুলে বললাম। উনি খুবই চিন্তিত হয়ে পড়লেন সব শুনে। আবির এটা কেন করবে? এখন তো রিশফাও নেই, এত প্রশ্নের উত্তর কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, এটা তো মহিলা হোস্টেল, আমি সরাসরি প্রবেশ করতে পারবো না, তাহলে আমার লুকিয়ে প্রবেশ করতে হবে। ওই পুরনো বিল্ডিং এ যেতে হবে আমার। আমি আবিরের সাথে কথা বলতে চাই। আমি বললাম, তাহলে রাতে আমি পশ্চিম পাশের দেয়ালের কাছে অপেক্ষা করব, আপনি সেখান দিয়ে প্রবেশ করবেন, কেউ দেখবে না। স্যার বলল, ঠিক আছে, তাহলে আমি রাতে আসছি। ভেবেছিলাম সব রহস্য থেকে মুক্তি পেয়ে গিয়েছি, কিন্তু এখন তো দেখছি রহস্য কেবল শুরু। এই জন্যই ডোরিয়া সেদিন বলেছিল সে ফিরে আসবে। রাত 10টার দিকে আমি পশ্চিম পাশের দেয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু স্যারের কোনো খবর নেই। ফোন দিচ্ছি কিন্তু সুইচ অফ বলছে বারবার, আসছে না কেন এখনো সে? এদিকে আমার একটু ভয় লাগা শুরু হলো। হঠাৎ বিড়ালের কান্নার শব্দ ভেসে আসলো কোথা থেকে যেন। তাহলে কি সে কালো বিড়ালটা আমার আশেপাশে আছে? আমি কোনো দিকে না তাকিয়ে সোজা দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে। এভাবে কতক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম জানি না। কিছুক্ষণ পর মনে হলো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে চোখ খুলে দেখলাম গালিব স্যার আমার সামনে দাঁড়িয়ে হাসছে। আমি চমকে গেলাম এবং বললাম, স্যার আপনি কখন আসলেন? আর এভাবে দাঁড়িয়ে আছেন কেন মূর্তির মতো? দেখলাম আপনি ভয় পান কিনা। যেভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন তাতে মনে হচ্ছিল একটা ঘোড়া দাঁড়িয়ে ঘুমাচ্ছে। আমি হেসে বললাম, আরে তেমন কিছু না, আপনার ফোন বন্ধ আসছিল, তাই একটু চিন্তিত ছিলাম। এখন চলেন সেখানে যাওয়া যাক। স্যার বলল, আচ্ছা আপনার নামও রিশফা, ওই রিশফার সাথে কোনো সম্পর্ক আছে আপনার? আপনাদের চেহারাও একটু একটু মিলে। আমি বললাম, না, আমাদের শুধু নামেই মিল। তবে রিশফাকে এটা নিয়ে জিজ্ঞেস করেছিলাম আমি। সে বলল, আস্তে আস্তে সব জানতে পারবো, দেখি কি জানতে পারি। আর স্যার আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার জুনিয়র। স্যার বলল, না না, আমি বিবাহিত মহিলাদের আপনি করেই বলি। আরে আপনাকে কে বললো আমি বিবাহিত মহিলা? আমার কি এখনো বিয়ে করার বয়স হয়েছে নাকি? আচ্ছা, তাহলে আপনার এখনো বিয়ে হয়নি, কিন্তু তবুও আপনাকে তুমি করে বলতে পারবো না। জামাই নেই তো কি হয়েছে, বয়ফ্রেন্ড তো আছে, সেদিক দিয়ে আমি আপনার জুনিয়র, কারণ আমি সিঙ্গেল। আরে স্যার আমার বয়ফ্রেন্ডও নাই, আমি পিওর সিঙ্গেল, আমাকে তুমি করে বলতে পারেন, সমস্যা নেই। এটাই কনফার্ম করতে চাচ্ছিলাম। আচ্ছা এখন চলো তাহলে রিশফাকে খুঁজে বের করা যাক। আগে জানতে হবে রিশফা এখন কোথায় আছে।
আমরা দুইজনই 4 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে আছি। আমি স্যারকে বললাম এই রুমের আলমারিতে রিশফার মৃতদেহ দেখেছিলাম। স্যার আমার কথা শুনে মুখে আঙুল চেপে বলল, চুপ, কথা বলো না, এখানে কেউ আমাদের ফলো করছে। আমিও চুপ করে আশেপাশে দেখতে লাগলাম। স্যার ধীরে ধীরে রুমে ঢুকে আলমারির কাছে গেল। আমিও তার পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছি আর এদিক সেদিক তাকাচ্ছি। আমারও কেমন যেন মনে হচ্ছে এখানে আমরা দুজন ছাড়াও অন্য কেউ আছে। স্যার আলমারির কভারটা ধরে জোরে টান দিল। এবার দেখলাম সেখানে কিছুই ছিল না। আরে রিশফার মৃতদেহ তো এখানেই রেখেছিলাম আমি। স্যার আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, কোথায়? হঠাৎ করে রুমের দরজার দিক দিয়ে কেউ দৌড়ে চলে গেল। আমরা দুজন সাথে সাথে রুম থেকে বের হয়ে দেখলাম কেউ নেই। আমি বললাম, স্যার এই জায়গায় এখন আমাদের ত্যাগ করা উচিত, এখানে ভালো কিছু হচ্ছে না। স্যার ফিসফিস করে বলল, সে চায় আমরা এই জায়গা ত্যাগ করি, আর আমি জানি এই জায়গায় রিশফাকে খুঁজে পাবো আমরা, তাই এখানেই আমাদের আরো কিছু খুঁজতে হবে। ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো ভরসা নেই। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, রিশফা ঠিকই বলেছিল আপনার ব্যাপারে, আপনি সিরিয়াস মুহূর্তেও মজা করতে পারেন। হঠাৎ দেখলাম আমাদের ঠিক সামনে দিয়ে কালো একটা বেড়াল 4 নাম্বার রুম থেকে বের হয়ে দৌড়ে বাইরে চলে গেল। এরপরই স্যার আমার মাথা ধরে নিচু করে দিল। একটা ইটের টুকরো আমার মাথার উপর দিয়ে চলে গেল। মাথা নিচু না করলে আমার মাথাটা থেতলে যেত একদম। আমি জানি এটা তুই আবির, দূর থেকে এসব না করে সামনে আয়। তুই খুব ভালো করে জানিস এসব করে আমাকে ভয় দেখাতে পারবি না। এরপর ঠিক পেছন দিক থেকে কেউ বলল, তাহলে তুইও চলে এসেছিস, এবার আর বাঁচতে পারবি না তুই। আমরা একসাথেই পেছনে তাকালাম, দেখলাম সেই আবির নামের ছেলেটা দাঁড়িয়ে আছে। স্যার বলল, এসব তুই কেন করছিস? আমি তোদের জন্য ডোরিয়ার মুখোমুখি হয়ে তোদের মুক্ত করেছিলাম, তাহলে এখানে কিভাবে এলি তোরা? আবির বলল, সব জানতে পারবি বন্ধু, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নে ভালো করে, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা, আমি চাই না তোকে মেরে ফেলতে। স্যার হাসতে হাসতে বলল, তুই আমাকে মারবি? তোর সে সাহস হবে নাকি? একটু ভেবে দেখ, ফালতু কথা বাদ দে এখন, অন্য সব প্রশ্নের উত্তর পরে জানা যাবে। আগে বল রিশফা কোথায়? আজ সকাল অবধি রিশফার মেয়েটার সামনে ছিল, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে গেল। রিশফা এখানেই থাকতো, কিন্তু এই মেয়েটার বারবার আসার কারণে রিশফাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। বন্ধু হিসেবে বলছি, তুই এসবে আর নিজেকে জড়াস না, এবার ডোরিয়া তোকে মেরে ফেলবে। ধন্যবাদ বন্ধু উপদেশ দেওয়ার জন্য, আবার দেখা হবে আমাদের। চলো রিশফা, আমাদের কাজ হয়ে গেছে। আমি স্যারের সাহস দেখে সত্যি অবাক না হয়ে পারলাম না। স্যার আবিরের কোনো কথায় পাত্তা না দিয়ে সোজা বের হয়ে আসলো সেখান থেকে। আমিও তার সাথে সাথে বের হয়ে এলাম। আমি বললাম, স্যার এখন কি হবে? সে তো কিছুই বলল না। স্যার বলল, সে যা বলেছে তাই যথেষ্ট এখনের জন্য, বাকি প্রশ্নের উত্তর পরে জানতে পারবো। রিশফার মৃতদেহ কোথায় নিয়ে গেছে সেটা আমি জানি। এখন কথা হলো, আবির তো মৃত, এসব কিছু ওর একার পক্ষে করা সম্ভব না। ওর পিছনে অন্য কেউ আছে যে এখনো বেঁচে আছে। কে সে? আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, এমন কিছু কি আছে যেটা তুমি আমাকে বলনি এখনো? আমি একটু ভেবে বললাম, না স্যার, তেমন কিছু তো নেই, তবে আমার রুমে একটা বড় আপু আছে, তার নাম আলিসা। সে কিভাবে যেন এসব জেনে গিয়েছে এবং আমাকে হুমকিও দিয়েছে যেন এসব থেকে দূরে থাকি। স্যার খুব অবাক হয়ে বলল, কি নাম বললে? আলিসা? আর এই কথা এখন বলছো তুমি আমাকে? আমরা পেয়ে গেছি সেই মানুষটাকে। সেই বেঁচে থাকা মানুষটার নামই আলিসা, কারণ আলিসা আবিরের বড় বোন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো এখানেই শেষ হয়ে যায় রিশফা গল্প সিজন 2 পার্ট 4। পরবর্তী পার্ট পেতে হলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ গাইস।